তোমাদের ওই সবাই। এই তো আসসালামু আলাইকুম স্যার, ভালো আছেন? ওয়েলকাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই তো অনেকদিন পর সমস্যা দেখা। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, নাহিদের নেটওয়ার্ক ব্যান্ডউইথ ইস্যু। আসসালামু আলাইকুম স্যার। দিন পরে তোমাদের দেখলাম। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, আসসালামু আলাইকুম ঠিক স্যার। আছে, খুব খুশি হয়েছি। হ্যাঁ, এই স্যার আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। দেখ, এটা একদিক দিয়ে ভালোই হয়েছে। দেখা সাক্ষাৎ হলো, কথা টথা হবে সবার সাথে। হ্যাঁ, এই ইয়েকে এই সবাই তো আসে নাই না। বাইরে যাও। স্যার আসসালামু আলাইকুম। আরেকটু এই সব আসছে মোটামুটি সবাই, তাই না? এই যারা মিউট করে দিয়ে রাখছে এরা কি মানে এমনি অনলাইনে আছে না ক্লাসেও আছে? না স্যার আসি আমরা। স্যার আমরা আছি স্যার। আরে তোমরা সব ভিডিও অন করো না, একদিনে কি তোমরা সব আইনস্টাইন? স্যার নয়েজ বাড়ি যাচ্ছে। স্যার সবাই কথা বলে নয়েজ বাড়ে। এমনি ভিডিও দাও, দেখি তোমাদের করোনাকালীন সময়ে স্বাস্থ্যগত পরিবর্তন কেমন হয়েছে দেখি। অনেকে সেঞ্চুরি ক্রস করছে স্যার। হ্যাঁ নাকি? না ওজন বাড়বে। আদিবের কি অবস্থা? এই তো আলহামদুলিল্লাহ ভাই ভালো। আসসালামু আলাইকুম স্যার। মাইকটা কাজ করে। এই তো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এই সালাম মেলা দেয়া হয়ে গেছে আল্লাহ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা কে রে? তো অনেকে 1 2 3 4 5 25 জন করে প্রায় হাই 100 রিফাত। জন। এই কি বলা? এই তো আচ্ছা ভাই। শোনো তো, কই ভিডিও কই? হ্যাঁ, কারোরই ভিডিও নেই না। আমারটা আমারে দেখতে পাচ্ছ তোমরা? জি স্যার দেখতে পাচ্ছি। হ্যাঁ, আমি আমার দেখতে পাচ্ছি। স্যার দেখতে পাচ্ছি। আচ্ছা ঠিক আছে, তাহলে পড়াশোনার করার ইয়ে আছে নাকি, মন মানসিকতা শুরু করবো নাকি জাস্ট গল্পই করতে থাকবো না? স্যার আজকে গল্পই করতে। আজকে তো গল্প করেন স্যার, গল্প করেন স্যার। খালি স্যার গল্প করলে ভালো হয়। গল্প করলে ভালো হয় স্যার, একটু গল্প করলে ভালো হয়। এই টাকা খরচ করে গল্প করার কোনো মানে আছে? আর লাগবে স্যার। তোমাদের টাকা লাগতেছে না? স্যার আপনার গল্পের কাছে টাকা কিছুই না। না সমস্যা নাই স্যার। এই যে না না, তাহলে ইউ আর বিকামিং রিচ ডে বাই ডে। করোনা তোমাদেরকে অর্থনৈতিক দিক থেকে উন্নতি করাচ্ছেন। উন্নতি করাই দিছে। হ্যাঁ জি স্যার। না না না, এইটা না, এইটা করো না। কারণ বাবার টাকা খরচ করে তোমরা সবাই করতেছো না। এখন আসলে পয়সা খরচ না করাই, তখন যখন আসলে তুমি ইনকাম করবা প্রতিদিন, ধরো রাশিয়ান ভটকা এইসব টেসব খায় ফেলবা, এর কোনো সমস্যা নেই। কিন্তু এখন তুমি ওই 1 টাকা খরচ করতে হলেও তুমি নিজের কথা চিন্তা না করে তুমি ভাববা যে তোমার ফ্যামিলি। এই যে ধরো অনলাইন ক্লাসটা আমাদের দেশে কেন আসলে তাড়াহুড়া করতেছে, করতে গিয়েও সব পারতেছে না, কারণ এই দেশ তো গরিব। এটা অনেকেরই আসলে ভিডিও, হ্যাঁ ভিডিও দেখেন। ডাটা প্যাকেজের ব্যাপারটা স্যার। হ্যাঁ আচ্ছা শোনো, আমি তোমাদের একটা ইয়ে বলি, মানে টাকা কই থেকে আসতেছে এইটা জিজ্ঞাসা করো না। আমার কাছে মানে আমার কিছু টাকা আছে। যদি তোমাদের আসলে খুব কারো এই যে
মানে মোবাইলের ডাটা কিনতে খুব সমস্যা হয়। হ্যাঁ, একটা নিঃসংকোচে তুমি আমার থেকে এইটা ধার হিসাবে নিতে পারো। এই ধারটা তুমি যখন আবার ধরো কোনোদিন এরকম একটা সিচুয়েশনের পর্যায়ে পড়ো যে একজনের দরকার, তুমি তাকে এই ধারটা শোধ দিয়ে দিবে, আমার কাছে দেওয়া লাগবে না, আর একজনের দিয়ে দিবে। বুঝতে তো কি বললাম? এই হ্যালো, জি স্যার বুঝছি স্যার। আলহামদুলিল্লাহ। শুনছো? আরে জি স্যার। এইরকম ক্লাস নেওয়া খুব জি স্যার বোঝা যাচ্ছে। মানে মুখ দেখা না গেলে কে হাসতেছে না কে মন খারাপ করে। হ্যাঁ, স্যার আমাদের রবির অফারটা কবে দিবে? এটা দেখলাম কালকে কন্ট্রাক্ট সাইন হয়েছে। মনে হয় খুব তাড়াতাড়ি পাবা, কারণ আমাদেরও সব নম্বর নিয়ে গেল। এই যে 018 দিয়ে যে নম্বর, ওই নম্বর আছে। আচ্ছা, কে কে আসো না বলো তো? এই, সবাই আসছো? স্যার 112 জন আছি স্যার আমরা। আচ্ছা, সবাই আসছে। হ্যাঁ, সবাই আসছে, অ্যাটেন্ডেন্স নিয়ে সবাই আসছে। হ্যাঁ, কে কথা বলতেছে এটা তো জানতেছি না। মজা নেই, তারপরে আসলে ক্লাস নিব। আচ্ছা বলো তো, একটা জিনিস বলো তো, যে কোয়ালিটি কন্ট্রোল বলতে কি বুঝো? একজন বলো, আরে দেখতেছি কন্ট্রোল কোয়ালিটি একজন বলো, আমি উইলিংলি পিক করি। 66 রোল কন্ট্রোল কোয়ালিটি। কোয়ালিটি অফ হ্যাঁ, এই তো মনে আছে তো। মানে কন্ট্রোল কোয়ালিটি, এটা আসলে গ্রামাটিক্যাল মিস্টেক হয়। কন্ট্রোল কোয়ালিটি না বলে বলতে হবে কন্ট্রোলিং। ওর মনে ছোট ভাই বা ভাস্তা এটা হয়, এটা স্বাভাবিক। রানী মিউট করে দে। হ্যাঁ, ও বুঝলো। না না, এইটা তুমি কারো খারাপ বলো না, কারণ আমি তোমার হচ্ছে এই যে ডিপার্টমেন্টে আসার পরে কিন্তু এই যে তোমার ক্লাস নিতে আমার বাসায় নেওয়ার কোনো অবস্থা নেই। আইদার ওয়াইফ চিন্তা করবে যে কার সাথে প্রেম প্রেম করে ফেলতেছে, অথবা বাচ্চা ভাববে যে বাবা কি লেখাপড়া করতেছে, আরো লেখাপড়া করতেছে। বুঝো না? ছোট বাচ্চা থাকলে এরকম সমস্যা হয়। এটা কোনো বিগ ডিল না। আমরা এখানে আসছি আসলে পড়াশোনা বা একজন আর একজনের হেল্প করা, ঠিক আছে? তাহলে কোয়ালিটি কন্ট্রোল তো তাহলে অনেকদিন করো না, তার মানে তোমাদের ব্রেইনকে আরো শার্প বানাই দিচ্ছে, তাই না? মনে আছে যেহেতু কন্ট্রোলিং কোয়ালিটি, কন্ট্রোল কোয়ালিটি না বলে বলতে হবে যে কন্ট্রোল বললে কন্ট্রোল তখন হচ্ছে ভার্ব হয়, তখন আয়দার ওর সাথে এস যোগ করো বা এস যোগ না করতে চাও, কোনো একটা কিছু করতে। তুমি শুধু যদি বলো যে কন্ট্রোলিং কোয়ালিটি by using suitable reference is called quality control. বুঝছো তো কথা? একজন বলো, এই যে দেখো, একজন বলো যে শুনতেছো, না হলে তো আমি এমনি পড়াইলে আমার মাথা ধরে। সাকিব, সাকিব বলো যে শুনতেছো নাকি? একজনেরটা আনমিউট করো। জি স্যার শোনা যাচ্ছে স্যার। হ্যাঁ, একজন দুজন একটু না রেসপন্স না করলে আমি পড়ায় মজা পাবো না। পড়ায় না মজা পাইলে সেমিস্টার শেষ হবে না। হ্যাঁ, এই শাহাদ 117 রোল দেখি, তোমার ভিডিও অন করো তো। ও একটুখানি দুষ্টু, ও হচ্ছে মাঝে মধ্যে ফাঁকি দেখে। দেখি 17-03-117 107। এই তুমি আনমিউট করো। ও আছে, ও আছে। আচ্ছা, তাহলে আচ্ছা, সবাই মিউট করো, সবাই মিউট করো। হ্যাঁ, সবাই মিউট করো।
শোনো আজকে তাহলে আমরা একটা নতুন টপিকস পড়ায় দেখি। তোমরা কি দেখতেছো কি শেয়ার করলে? জি স্যার। জি স্যার দেখা যাচ্ছে। জি স্যার। পাইতেছো না? Good. ঠিক আছে, আমরা আজকে বেসিক্যালি নতুন একটা চ্যাপ্টার ধরবো। হ্যাঁ, এটার নাম হচ্ছে কন্ট্রোল চার্ট। আমি একটু আস্তে আস্তে বলি, না হলে ওই অনেকেরই আসলে নেটওয়ার্কের জন্য শব্দ যাইতে অনেক সময় লাগবে, কারো আগে চলে যাবে। তা আমি একটু আস্তে আস্তে কাইন্ড অফ মানে ব্লগি স্টাইলে কথা বলি। হ্যাঁ, তাহলে তোমরা সবাই আসলে শুনতে পারবে। হ্যাঁ, এই একজন বা দুইজন বলো। হ্যাঁ, জি স্যার, জি স্যার, হ্যাঁ, স্যার রেকর্ডিংটা অন করেন। না হলে মনে হচ্ছে মুরু Yes, sir. হ্যাঁ, স্যার রেকর্ডিংটা অন করেন। রেকর্ডিং কি বলো, এইটাই তো রেকর্ডিং তোমরা কেউ করতে পারবে না? না, না আমারই করতে হবে। আমরা করলে স্যার সাউন্ডটা আসবে না। আচ্ছা, Screen record দিন। রেকর্ডিং অন করো। এটা কোন জায়গায় আছে? ইওর স্ক্রিন শেয়ার শুনো, আজকের দিন একটুখানি ইয়ে করো। আমি রেকর্ড অন দিস কম্পিউটার, তাই না? হ্যাঁ, আচ্ছা শোনো, আজকে আমরা বেসিক্যালি নতুন একটা চ্যাপ্টার পড়াবো, সেটা হচ্ছে কন্ট্রোল চার্ট। কারণ তুমি যদি সুইটেবল রেফারেন্সে কোয়ালিটি কন্ট্রোল করতে চাও, তাহলে নিশ্চয়ই তোমার একটা প্রেসক্রাইব মেথডের ভিতরে যেতে হবে বা বিভিন্ন টুল ইউজ করতে হবে, যেটার মাধ্যম দিয়ে তুমি বেসিক্যালি কোয়ালিটিকে কন্ট্রোল করতে হবে। তার ভিতরে একটা টুল হচ্ছে কন্ট্রোল চার্ট। এখন তুমি একটা জিনিস মানে তোমার আমি বুঝাই, এর আগেও আমি মনে হয় ক্লাসে বলছি, যদি নেইল প্রোডাকশনে যাও তাহলে একটা নেইলের হচ্ছে, নেইল মানে পেরেক, পেরেক পেরেক। তা এই পেরেক যদি তুমি তৈরি করার পরে তুমি ধরো তোমার ডাই ফিক্সড করা আছে 1 ইঞ্চি পেরেক তৈরি করতে হবে, তো তোমার কোনো পেরেক আসলে হচ্ছে 0.5 ইঞ্চ, কোনোটা আসলে 1.5। তাহলে এইটা না হলো 1 ইঞ্চ, না হলো 0.5 ইঞ্চ, না হলো 1.5। মানে তুমি যদি 1 ইঞ্চ বানাইতে চাও তাহলে একটা নির্দিষ্ট লিমিটের ভিতরে থাকবে। 1.002 ইঞ্চ হলে এটা ম্যাক্সিমাম বড় হবে, আর যদি 1 ইঞ্চের চাইতে ছোট হয় তাহলে এটা 0.98 ইঞ্চ হবে, 0.98 ইঞ্চ। তাহলে লোয়ার লিমিট হয়েছে কত? 0.98, আর আপার লিমিট হয়েছে কত? 1.02। এই 0.98 আর 1.02 এই দুইটার ভিতরে যদি আমার নেইল 1 ইঞ্চ নেইল যদি থাকে, তাহলে আমি বলবো যে সিস্টেমটা কি কন্ট্রোল অবস্থা, মানে প্রোডাকশন সিস্টেম। আর যদি তোমার 1.02 ইঞ্চের উপরে যদি যায়, তাহলে স্পেসিফিক একটা নির্দিষ্ট সময় তোমার এইটা 1.02 ইঞ্চের সাথে বড় হয়েছে। তাহলে এইটা কেন হয়েছে তোমাকে ফাইন্ড আউট। এই ফাইন্ড আউটের যে একটা মেথড বা একটা টুল, সেটা হচ্ছে কন্ট্রোল। দেখো আমরা একটুখানি দেখবো, এখানে ছবি দেখতেছো, একজন বলো। জি স্যার। হ্যাঁ, দেখো কন্ট্রোল চার্টে আমি কি মাউস নড়াইলেও কি তুমি দেখতে পারবে? হ্যাঁ, জি স্যার। হ্যাঁ, তাহলে তো একই। হ্যাঁ শুনো, দেখো কন্ট্রোল চার্ট আসলে আমরা একটু ডেফিনেশন দেখি। The control chart is a graph used to study how a process changes over time. Data are plotted in time order. A control chart always has a central limit line for the average, an upper line for the upper control limit, and lower line for the lower control limit. তুমি যদি একটু খেয়াল করে দেখো কন্ট্রোল চার্ট, আচ্ছা দেখো এর এক্স অ্যাক্সিসে আছে
1 থেকে 20টা আমরা ডাটা নিচ্ছি টাইম। ধরো 1 ঘন্টা পরে আমি একটা ডাটা নিলাম, 2 ঘন্টা পরে একটা ডাটা নিলাম, 3 ঘন্টা পরে একটা ডাটা নিলাম, এইভাবে সাকসেসিভ 20 ঘন্টা পর্যন্ত ডাটা নিই। ডাটা নেওয়ার পরে আমার দেখো রেড লাইন আপার কন্ট্রোল লিমিট, এই যে দেখো আপার কন্ট্রোল লিমিট আছে আর লোয়ার কন্ট্রোল লিমিট। আমার যে প্রোডাক্টটা আমি তৈরি করতেছি অবশ্যই আমার প্রোডাক্টটা কি হতে হবে, আপার কন্ট্রোল লিমিট এবং লোয়ার কন্ট্রোল লিমিটের ভিতরে। আর প্রসেস এভারেজ কি, ওই যে আমি বললাম না আমার নেইলটা কত 1 ইঞ্চ, এই 1 ইঞ্চ থেকে উপরের দিকে কতটুকু উঠবে, নিচের দিকে কতটুকু উঠবে, এইটা আসলে ম্যাক্সিমাম লিমিট যেটা, সেটা হচ্ছে আপার কন্ট্রোল লিমিট ম্যাক্সিমাইজ, মিনিমামের দিকে ম্যাক্সিমাম হচ্ছে লোয়ার কন্ট্রোল। বুঝতেছো? এখন যদি তুমি ডাটা সাকসেসিভ ভাবে প্লট করতে থাকো, সে ধরো 1 ঘন্টা পরে তুমি 10টা স্যাম্পল নিয়ে তার এভারেজ করলে, করার পরে প্লট করলে, দেখো এইটা কাছাকাছি সে ধরো এখানে আসছে। যদি 2 ঘন্টা পরে 8টা এভারেজ নিলে সেটা দেখলে, 3 ঘন্টা পরে দেখলাম যে তোমার স্যাম্পলের যে এভারেজটা সেটা লোয়ার কন্ট্রোল লিমিট যেটা আছে, ধরো আমাদের নেইলের ক্ষেত্রে 0.98 ইঞ্চ বললাম, এইখানেও নিচে চলে গেছে। তার মানে আমার যে বাজারে আমি যখন এক্স্যাক্টলি 1 ইঞ্চ হিসাবে বিক্রি করব, এই প্রোডাক্টটা কিন্তু অ্যাকসেপ্ট হবে, 1 ইঞ্চ হিসাবে অ্যাকসেপ্ট হবে। কারণ যিনি আমার যে কাস্টমার ওনারা বলছে যে 1 ইঞ্চ হচ্ছে ম্যাক্সিমাম 1.02 ইঞ্চ আর মিনিমাম হইতে পারে 0.98 ইঞ্চ। তাহলে এইটা যদি 0.98 ইঞ্চের দাগ হয়, লাইন হয়, তাহলে এই পয়েন্টটা 0.98 এরও নিচে। হ্যাঁ, এটা তো বুঝতেছো। তখন আমার আসলে প্রোডাক্টটা আর বাজারে বিক্রি হয়। এই হাতটা পরে তুলো, পরে আমি এটা বলবো। হ্যাঁ, এখন আমি যদি সাকসেসিভ ভাবে ডাটা প্লট করতে থাকি, তাহলে একটা নির্দিষ্ট সময়ে গিয়ে প্রসেসটা কেন আউট অফ কন্ট্রোল হয়েছে এইটা আমি জানতে। এই জন্য এই যে দেখো এখানে বলতেছে, বাই কম্পেয়ারিং কারেন্ট ডাটা to these lines you can draw conclusion about whether the process variation is consistent, মানে হচ্ছে ইন কন্ট্রোল। যদি আপার কন্ট্রোল লিমিট লোয়ার কন্ট্রোল লিমিটের ভিতরেই ডাটাটা থাকে, তাহলে আমি বলবো যে আমার কি প্রসেসটা কন্ট্রোল আছে। আর অর ইজ আনপ্রেডিক্টেবল, মানে কি আউট অফ কন্ট্রোল। এই যে দেখো এই পয়েন্টটা আউট অফ কন্ট্রোল, তখন তোমার নিয়ম হচ্ছে তুমি কোয়ালিটি কন্ট্রোল ইঞ্জিনিয়ার হিসাবে তোমার মেইন তখন কাজ হবে যে এক্স্যাক্টলি 3 ঘন্টার পরে আমার প্রোডাকশন সেক্টরে কি এমন সমস্যা হলো যে আমার নেইলের সাইজ বা স্পেসিফিক একটা প্রোডাক্টের সাইজ তার লোয়ার কন্ট্রোল লিমিটের নিচে, তোমাকে কজ ফাইন্ড আউট, বুঝতে পারো। এবং 3 ঘন্টার সময় যে সমস্যাটা হয়েছে এই সমস্যাটার সমাধান করার পরে 3 নম্বর থেকে 4 নম্বর প্রোডাকশনে যাইতে হবে এবং কন্টিনিউয়াস প্রোডাকশনটা তোমার রান রাখতে হবে। আর যদি তুমি মনে করো যে না 3 ঘন্টার সময় যে সমস্যাটা হয়েছে এটা থাক, পরে সমস্যার সমাধান হবে, তুমি এখন চিন্তা করো যে 3 ঘন্টার পরে যে তুমি রেস্ট অফ দ্য 17 আওয়ার যে প্রোডাকশন সেক্টরটা রান করলে, প্রত্যেকটা ক্ষেত্রে যদি তোমার প্রোডাক্টটা লোয়ার কন্ট্রোল লিমিটের নিচে যায়, তাহলে ওই নেইলটাকে আবার পুনরায় তোমার গলাইতে হবে, মেল্টিং করতে হবে, মেল্টিং করার পরে বিলেট করে ওয়্যার বানায় আবার পুনরায় প্রোডাকশন করতে হবে। তাহলে প্রোডাকশন কস্ট অনেক বাড়বে না? হ্যাঁ, এই বুঝতেছো? হ্যালো, জি স্যার বুঝতেছি স্যার। হ্যাঁ, তাহলে আমার কন্ট্রোল চার্টটা বেসিক্যালি এই যে দেখো, কন্ট্রোল চার্ট ইজ এ গ্রাফ used to study how a process changes over time. এর ফার্স্ট লাইনটা সময়ের সাথে আমার প্রসেসটা কি কোনো জায়গায় কন্ট্রোল আছে, কোনো জায়গায় আউট অফ কন্ট্রোল আছে বা আনপ্রেডিক্টেবল আছে। এইটাকে যদি আমরা আসলে কি স্টাডি করতে পারি প্রপারলি, তাহলে আমার কোয়ালিটি কি হবে, কন্ট্রোল। কোয়ালিটি কন্ট্রোলটা কি, তাহলে আমরা বলছি যে কন্ট্রোলিং কোয়ালিটি বাই ইউজিং এ রেফারেন্স মেথড ইজ কল্ড কোয়ালিটি কন্ট্রোল। আমার এই নেইল প্রোডাকশনের রেফারেন্স মেথডটা কি, আমার নেইল 1 ইঞ্চ হতে হবে। এই যে তুমি স্কেল দিয়ে মেজার করলা, এই তোমার স্কেলটা হচ্ছে তোমার কি আসলে একটা টুল। এইটা যদি কন্টিনিউয়াস সাকসেসিভ ভাবে করতে চাও, তাহলে তোমার কন্ট্রোল চার্টের ভিতরে, তাহলে একটা নির্দিষ্ট সময় পরে সিস্টেমটা কেন আউট অফ কন্ট্রোল হলো
তুমি কিন্তু ইজিলি আসলে কি করতে পারবে, ফাইন্ড আউট। নাহলে রেস্ট অফ দ্য টাইম যদি ইরোর প্রোন অবস্থাতে তোমার প্রোডাকশনটা কন্টিনিউ হয়, তাহলে তোমার প্রোডাকশন কস্ট বাড়বে, তোমার র মেটেরিয়ালকে আবার পুনরায় রিপ্রসেসিং করতে হবে। এই জন্য আসলে কি কোয়ালিটি কন্ট্রোল চার্টটা কি ভেরি ভেরি ইম্পর্টেন্ট টুল ফর কন্ট্রোলিং কোয়ালিটি। হ্যাঁ, বুঝা গেছে? একদম। স্যার আচ্ছা দেখো, জি স্যার কয়েকটা বিষয় আসলে মজার বিষয় আছে। পরের স্লাইড যদি খেয়াল করো, প্রসিডিউর মানে অলরেডি তুমি বুঝতেছো, চুজ দি অ্যাপ্রোপ্রিয়েট কন্ট্রোল চার্ট ফর ইয়োর ডাটা। তুমি এখনো ভেরিয়াস টাইপ অফ কন্ট্রোল চার্ট দেখো না, আমরা সামনে দেখাবো। এই স্লাইডেই শুরু হবে এক্স চার্ট, আর চার্ট, পি চার্ট, এনপি চার্ট। তোমার কোন চার্টের রেসপেক্টে এই ডাটাটা অ্যানালাইসিস করা যাবে সেটা আগে চুজ করতে হবে। তারপর বলতে হবে ডিটারমাইন দি অ্যাপ্রোপ্রিয়েট টাইম পিরিয়ড ফর কালেক্টিং অ্যান্ড প্লটিং ডাটা। এখন মজার বিষয় হচ্ছে তোমার টোটাল প্রোডাকশন হইতেছে 8 ঘন্টা বা ধরো 25 ঘন্টা বা 24 ঘন্টা, হোয়াটএভার। এখন তুমি বললে যে আমি ডাটা কালেক্ট করবো 25 ঘন্টা পর পর। তার মানে টোটাল প্রোডাকশনটা শেষে যদি তুমি ডাটা কালেকশন করো, আর এইটা যদি আইদার লোয়ার কন্ট্রোল লিমিট অথবা আপার কন্ট্রোল লিমিটের উপরে চলে যায়, তাহলে তোমার পুরা একদিনের বা স্পেসিফিক একটা টাইম পিরিয়ডের প্রোডাকশন টোটালি কি হতে হবে, ওয়েস্ট হবে। এই জন্য তুমি এক্স্যাক্টলি একটা সময়, কোন সময়ের পরে আসলে তুমি ডাটাটা নিলে তার প্রোডাকশনটাও কন্টিনিউ থাকবে এবং প্রোডাকশনের যে কোয়ালিটি, প্রোডাক্টটাও ফ্ললেস। এখন তুমি চাইলেই 2 ঘন্টা, না আমার তো এখন আসলে সময় নাই, 1 ঘন্টা পরে আর নিব না, পরেরটা 2 ঘন্টা, না এটাও হবে। তোমার এটা র্যান্ডম ডাটা। হ্যাঁ, তোমার ডাটাটা হতে হবে কি সাইক্লিক ডাটা, ঠিক 1 ঘন্টা পর পর বা ঠিক 30 মিনিট পর পর বা ঠিক 2 ঘন্টা পর পর। তুমি সময় যত বেশি নিবা ডাটা কালেকশনে, শোনা যায় না। তখন তোমার ডাটা মানে প্রোডাকশনের ফ্লটা তত বেশি প্রকাশ পাওয়ার সম্ভাবনা থাকে বা প্রোডাকশনটা ফেল করার সম্ভাবনা থাকে। বুঝতে পারছো? তুমি যত কম সময়ে, রেশনাল কম সময়ের ভিতরে পর পর যদি ডাটা নিতে পারো, তাহলে তোমার প্রোডাকশনটা ফ্ললেস হওয়ার পসিবিলিটি বাড়বে। তুমি অ্যাপ্রোপ্রিয়েট টাইম, এই জন্যই আসলে বলা হয়েছে যে অ্যাপ্রোপ্রিয়েট টাইম। এখন যদি নেইল প্রোডাকশনের ক্ষেত্রে যাও, তাহলে নেইল প্রোডাকশনের জন্য যদি যাও, তাহলে তুমি 1 ঘন্টায় যদি 10 লক্ষ নেইল তৈরি করো, তাহলে তোমার কিন্তু 1 ঘন্টা পর পর গেলে আবার নেইল প্রোডাকশনটা তোমার কি ফেল হতে পারে। কারণ 10 লাখ নেইলকে আবার পুনরায় আবার কি করতে হবে, মানে মেল্টিং করতে হবে, রিপ্রোডাকশনে। তাহলে আবার তুমি যদি মনে করো যে কার, তোমার কার যদি তুমি যদি কোয়ালিটি কন্ট্রোলে যাও, তো কারের হচ্ছে রাস্টেস। এখন 1 ঘন্টায় যদি 60টা কার প্রডিউস হয়, আর তুমি যদি মনে করো যে 1 ঘন্টা পর পর গিয়ে গিয়ে 5টা করে কার নিয়ে আসলা আর ব্রেক করলে, তুমি দেখো তো ওই কোম্পানি আর মানে কয় দিনের ভিতরে বসবে, বলো কয় দিনের ভিতরে বন্ধ হবে? তাহলে এখানে বিষয়টা বুঝতে হবে যে রেশনাল অ্যাপ্রোপ্রিয়েট টাইম পিরিয়ড, তারপরে ডাটাকে কি করতে হবে, প্লট। এখানে বলতেছে 3 নম্বরটা দেখো, খেয়াল করে, কালেক্ট ডাটা, কনস্ট্রাক্ট ইউর চার্ট এন্ড অ্যানালাইজ দি ডাটা। তুমি শুধু ডাটা কালেক্ট করলে, তারপরে চার্টটা তৈরি করলে, কিন্তু তুমি অ্যানালাইসিস করলে, তাহলে পরবর্তীতে 1 ঘন্টা সময় বা 2 ঘন্টা যে তোমার টাইম পিরিয়ডের পর তুমি ডাটা নিবা, তুমি কিন্তু জানতে পারলে। তাহলে এই জন্য তোমার কি করতে হবে, অ্যানালাইসিস করতে হবে। তারপর দেখো লুক ফর আউট অফ কন্ট্রোল সিগন্যাল অন দি কন্ট্রোল চার্ট। আউট অফ কন্ট্রোল সিগন্যাল কোনটা? আউট অফ কন্ট্রোল লিমিট, আপার কন্ট্রোল লিমিট, লোয়ার কন্ট্রোল। এই 2 কন্ট্রোল লিমিটের বাইরের যে ডাটাটা, এই যে দেখো এখানে একটা আছে ক্রস চিহ্ন দেওয়া, এখানে একটা আছে ক্রস চিহ্ন দেওয়া, এই 2টা পয়েন্টকে কাছাকাছি, এটা ধরো লোয়ার কন্ট্রোল লিমিটের কাছে চলে আসছে বা কাছাকাছি। তুমি খেয়াল করে দেখো যে আমার কোন পয়েন্টে বেসিক্যালি আমার আউট অফ কন্ট্রোল, আউট অফ কন্ট্রোল সিগন্যালটাকে আমার কি করতে হবে, খেয়াল রাখো। এখানে সিগন্যালটা দেখো কতটা টেম্পটেড। তোমার মানে এভারেজ মানে প্রোডাক্টের সাইজ থেকে আস্তে আস্তে ফল করতে 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 লোয়ার কন্ট্রোল লিমিটের কাছে চলে যাবে।
তোমার এই পয়েন্টে অ্যাটলিস্ট আসার আগে, মানে তুমি যদি এই পয়েন্টটা খেয়াল করো, এই পয়েন্টে তোমার ডিসিশন নিতে হবে যে পরবর্তী পয়েন্ট যদি লোয়ার কন্ট্রোল লিমিটের আশেপাশে চলে যায় তাহলে আমার কিন্তু প্রোডাক্টটা কি আউট অফ কন্ট্রোল হয়। তাহলে এখানেই ডিসিশন নিতে হবে যে পরবর্তীটা যেন লোয়ার কন্ট্রোল লিমিটের নিচে না যায়। এই জন্য আমার আসলে কি কি ইফেক্টিভ মেজার নিতে হবে এটা তোমার আসলে আগে থেকে চিন্তা করতে হবে এবং এটা সলভ করতে হবে। দেখো এখান থেকে ডাটাটা আবার উপরের দিকে উঠলো, নিচের দিকে উঠলো, কিন্তু আবার এই পয়েন্টটাকে যদি তুমি ধরো যে এই পয়েন্টটা বা এই পয়েন্টটা, এটাও আসলে কি, এটা আমার আসলে একটা ইয়ে দেখাইতেছে, সিমটম দেখাইতেছে যে সিস্টেমটা আউট অফ কন্ট্রোল হতে পারে। আবার এখানে তুমি কিছু একটা প্যারামিটার চেঞ্জ করছো যার জন্য তোমার সাইজটা ফল করতে করতে লোয়ার কন্ট্রোল, মানে সিস্টেমটা সময়ের সাথে তোমার কন্টিনিউয়াস যে চেঞ্জ হচ্ছে এই চেঞ্জগুলি তোমার কি করতে হবে, মানে ইনভেস্টিগেট। এবং এই ইনভেস্টিগেট করার পরে তুমি কি জানলা যে কেন এই সমস্যাটা হয়েছে এবং তুমি কিভাবে এই সমস্যার সমাধান করছো এইটা তোমার কাগজে লিপিবদ্ধ করবে। 1 ঘন্টা পর পর একটা কন্ট্রোল চার্ট, তার নিচে কি কারণে প্রসেস ভেরিয়েশন হয়েছে, এক্সট্রিম পয়েন্টের দিকে গেছে, আপার কন্ট্রোল লিমিট বা লোয়ার কন্ট্রোল লিমিটের দিকে কেন গেল, এটা তোমাকে লিপিবদ্ধ করতে। এটা যদি লিপিবদ্ধ করো তাহলে সেক্ষেত্রে কি হবে যে পরবর্তীতে যিনি শিফট ইনচার্জ হবেন তিনি ইজিলি জানতে পারবেন যে প্রিভিয়াস 8 আওয়ার্স বা 5 আওয়ার্সের প্রোডাকশনের মানে প্রসেস কন্ট্রোল কেমন ছিল, মানে প্রসেসটা সময়ের সাথে কিভাবে চেঞ্জ। কথা বুঝতেছো? হ্যাঁ, বুঝছো বুঝছো। স্যার বোঝা যাচ্ছে স্যার। না স্যার। তাহলে আমরা জি স্যার। আচ্ছা, যদি একটুখানি মানে এখানে এই ডান সাইডের যে অ্যানোটেশনগুলি খেয়াল করো, দেখো আপার কন্ট্রোল লিমিটটা এভারেজ থেকে 1 সিগমা, 2 সিগমা, 3 সিগমা, মানে 3 সিগমা মানে হচ্ছে আপার কন্ট্রোল লিমিট। আবার এখানে এভারেজ থেকে যদি নিচের দিকে যাও এটা -1 সিগমা, -2 সিগমা, -3 সিগমা। যদি এভারেজকে আমরা পজিটিভ 0, তাহলে এভারেজ যদি এটা যদি 1 ইঞ্চ হয় তাহলে +-3 সিগমা, মানে +3 সিগমা মানে 1.02 ইঞ্চ যেটা বলছি। আবার যদি এভারেজ -3 সিগমা মানে 0.98 সিগমা, মানে বেসিক্যালি আসলে তুমি প্রসেসকে কতটুকু টলারেন্স দিতেছো, প্রসেস কতটুকু আসলে বেসিক্যালি টলারেন্স দিতেছো, এটা মানে একটা প্রোডাক্টকে তুমি কতটুকু টলারেন্স দিতেছো, বুঝতেছো? যে 1 ইঞ্চে 1.02 ইঞ্চ, আবার লোয়ার লিমিটে 0.98 ইঞ্চ, বুঝতেছো কথা? তাহলে তুমি বুঝতে পারবা যে তোমার সিস্টেমটা বেসিক্যালি আপার কন্ট্রোল লিমিট এবং লোয়ার কন্ট্রোল লিমিটের রেসপেক্টে কতটুকু। এখন একটা মজার বিষয় খেয়াল করো, যদি এভারেজটাকে আমরা 1 সিগমা ধরি, 1 সিগমা, সে ধরো আমরা 3 সিগমা পর্যন্ত যদি 100% কনসিডার করি টলারেন্সকে, তাহলে 1 সিগমা মানে 33% হচ্ছে আমরা টলারেট হই। আমাদের টলারেট 1 হওয়ার কথা ছিল, সেখানে আমি হলাম 0.33। হ্যাঁ, বুঝতেছো কথা? হ্যালো, জি স্যার। হ্যাঁ, তাহলে তুমি যদি এই ক্ষেত্রে যদি খেয়াল করো টলারেন্সটা, তাহলে এভারেজ +-1 সিগমা মানে এইটা হচ্ছে তার আপার কন্ট্রোল লিমিট, মানে এই বুঝতেছো, এভারেজ +1 সিগমা এইটা হচ্ছে তার আপার কন্ট্রোল লিমিট, এইটা হচ্ছে তার লোয়ার কন্ট্রোল। এই ক্ষেত্রে যদি তুমি প্রোডাক্ট এই সিস্টেমটাকে যদি অ্যানালাইসিস করো তাহলে দেখো ম্যাক্সিমামই কিন্তু তোমার হচ্ছে কি আউট অফ কন্ট্রোল পয়েন্টে পড়ছে। এটা আপার কন্ট্রোল লিমিটের ক্ষেত্রেও অনেক বাইরে গেছে, লোয়ার কন্ট্রোল লিমিটের ক্ষেত্রেও দেখো অনেকগুলি ডাটা বাইরে গেছে। তার মানে তুমি কতটুক টলারেন্স দিবা তার উপরেও কিন্তু নির্ভর করবে প্রসেসটা কন্ট্রোলের ভিতরে থাকবে কি থাকবে। এখন যদি তুমি যদি ধরো ওই নেইলটাকে 1.02 না ধরে 1.1 ইঞ্চ ধরো আর নিচের দিকে 0.9 ইঞ্চ ধরো, তাহলে তুমি খেয়াল করে দেখো যে অনেক কিন্তু নেইলই তুমি অ্যাকসেপ্ট করতে পারো। কিন্তু যখনই তুমি টলারেন্স লেভেলটা যখন অনেক কমাবা তখন সিস্টেমের ডাটা ম্যাক্সিমামই তোমার টলারেন্স লেভেল যেটা আপার কন্ট্রোল লিমিট বা লোয়ার কন্ট্রোল লিমিটের কি বাইরে চলে।
এখন তুমি যদি মনে করো যে না তোমার আপার কন্ট্রোল লিমিট 1 সিগমা হলে আমার ম্যাক্সিমামই প্রোডাকশন কি করে ফেল করে, তাহলে এভারেজ প্লাস 2 সিগমা যদি তোমার নতুন আপার কন্ট্রোল লিমিট হয় আর এভারেজ মাইনাস 2 সিগমা যদি তোমার নিচে লোয়ার কন্ট্রোল লিমিট হয়, তাহলে দেখো এখানে শুধু এই ডাটাটা মানে কয়েকটা ডাটা তখন আসলে কি আছে আউট অফ কন্ট্রোল আছে, মানে আপার কন্ট্রোল লিমিট বা লোয়ার কন্ট্রোল লিমিটের বাইরে আছে। সিমিলারলি তুমি যদি টলারেন্সটা আরেকটু বাড়াও, সে ধরো 3 সিগমা আপার কন্ট্রোল লিমিট প্লাস 3 সিগমা, লোয়ার কন্ট্রোল লিমিটের সাথে এভারেজ প্লাস মাইনাস 3 সিগমা যদি ধরো, তাহলে দেখো ম্যাক্সিমামই তোমার প্রসেসটা কি হচ্ছে কন্ট্রোলের ভিতরে আছে। এই এই বুঝতেছো কি বললাম এই কথাটা? মানে ওই যে স্পেস বলেন না যে আমাকে একটু পার্সোনাল স্পেস দাও, মানে ও কনজারভেটিভ হয়ে গেল, এটা হচ্ছে 1 সিগমা। তুমি যদি পার্সোনাল স্পেস না চাও তাহলে ম্যাক্সিমাম মানুষই তোমার সাথে কি হবে কথা বলতে পারবে বা তুমি অ্যাকসেপ্টেবল। সিমিলারলি কোয়ালিটি কন্ট্রোলের ক্ষেত্রে যদি তুমি টলারেন্সের লেভেলটা বাড়াও, মানে এই যে আপার কন্ট্রোল লিমিট যেটা আমরা বলতেছি 3 সিগমা মানে এভারেজ প্লাস 3 সিগমা, মানে এইটা সমান যদি আপার কন্ট্রোল, তার মানে তুমি প্রোডাক্ট অ্যাকসেপ্ট করা লিমিটটা তুমি কি করলা বাড়ালে। এই যে এখান থেকে যদি তুমি 3 সিগমা পর্যন্ত আসো, মানে এভারেজ প্লাস মাইনাস 3 সিগমা, মানে এখানে মাইনাস 3 সিগমা এখানে, তাহলে এখান থেকে এই লাইন থেকে এই লাইনের ভিতরে যতগুলি ডাটা পড়বে অ্যাকসেপ্ট করবে। কিন্তু যদি তুমি 2 সিগমা তোমার টলারেন্স কমায় যদি 2 সিগমাতে আসো, তাহলে এইটা হবে তার নতুন আপার কন্ট্রোল লিমিট আর এইটা হবে তার নতুন লোয়ার কন্ট্রোল লিমিট। তাহলে দেখো তোমার অনেক ডাটাই বাইরে পড়ে যাবে। তার মানে তোমার এইটা হচ্ছে কি ফিলোসফিক্যাল। এখানে প্রোডাক্টটা যে প্রোডাকশন করতেছে কাস্টমার যে মানে প্রোডাক্টটা কিনতেছে তাদের ভিতরে একটা কি হবে মানে কন্ট্রাকশন, যে আমরা ম্যাক্সিমাম কত টলারেন্সে আসলে প্রোডাক্টটা নিব। কাস্টমার অবশ্যই চাবে যে না আমার 1 ইঞ্চ নেই এক্স্যাক্টলি 1 ইঞ্চি হতে হবে, কিন্তু প্রোডাক্ট যে তৈরি করতেছে সে তো জানে যে প্রোডাকশন তৈরিতে ভেরিয়েশন, আর এই ভেরিয়েশন যখনই হবে তাহলে আমার একটু টলারেন্স লেভেলটা বড় হলে ভালো হবে, তাহলে আমি প্রোডাক্টটা বিক্রি করতে পারবো। এই বুঝতেছো কথা? এটা একটা কাইন্ড অফ ফিলোসফিক্যাল অ্যাসপেক্ট। কমার্শিয়ালি একটা প্রোডাক্টকে কাস্টমারের কাছে পৌঁছা দেওয়ার আগ মুহূর্ত পর্যন্ত একজন প্রডিউসারের অলওয়েজই টার্গেট থাকে যে তার টলারেন্স লেভেলটা যেন একটু বড় হয়, যাতে এই টলারেন্সের ভিতরে তার প্রোডাক্টটা যাতে রিজেক্ট না হয়। কথা বুঝতেছো তো? এই বুঝছো? ইয়েস স্যার। জি স্যার। টলারেন্স কি? টলারেন্স মানে সে ধরো আমি তোমার বললাম টলারেন্স মানে সহ্য ক্ষমতা, বাংলা কথা যেটা যদি বাংলা একাডেমি দেখো। এখন সহ্য ক্ষমতা একটা প্রোডাক্ট আমি বললাম এক্স্যাক্টলি 1 ইঞ্চি বানাইতে হবে। এখন তোমার কি আসলে কি একটা মেশিনের প্রতিবারই কি 1 ইঞ্চি বানানো সম্ভব? তাহলে তুমি কি করবে একটা নেগোসিয়েশনে আসে বিভিন্ন ভেরিয়েশন হতে পারে, একটা মেশিনের ডাই ফেল করতে পারে বা মেশিনের গিয়ার সমস্যা হতে পারে বা যে অপারেটর অপারেট করতেছে তারও তো একটা পার্সোনাল ফ্যাটিগনেস আসতে পারে। এই জন্য সে এক্স্যাক্টলি 1 ইঞ্চ বানাইতে পারবে না, হয়তো 1 ইঞ্চি বানাবে 70টা, যদি 100টা প্রোডাক্ট ধরো তার ভিতরে 20টা বানাবে 1.02 ইঞ্চ, হয়তো 10টা বানাবে হচ্ছে সে 0.98 ইঞ্চ। তাহলে তুমি যদি এখন বলো যে তাহলে তুমি 30টা তোমার প্রোডাক্ট শুরুতেই ক্যান্সেল। হ্যালো, হ্যাঁ, তাহলে এইটা আসলে যে তোমার আসলে যে টলারেন্সটা আসলে কি একটা প্রোডাক্টের উপরে মানে কতটুকু তুমি আসলে তুমি ম্যাক্সিমাম এবং মিনিমাম অ্যাকসেপ্ট করবা, এইটা কাস্টমারের সাথে যে তোমার ডিলটা হবে এইটা হবে টলারেন্স। মেইন প্রোডাক্টের উপরে মেশিনিংয়ে কতটুকু পরিমাণ তুমি আসলে প্রোডাক্টটা বড় করতে পারো বা ম্যাক্সিমাম মানে মিনিমামই কতটুকু আসলে ছোট বানাতে পারো, এইটাকে বলে আসলে কি টলারেন্স। সে হচ্ছে তুমি যদি একটা ক্লাসের কথা চিন্তা করো, একটা ক্লাসে যদি এভারেজ প্রত্যেকটা স্টুডেন্টের যদি এভারেজ ওয়েট 70 কেজি, তাহলে কি এখানে 80 কেজি ওজনের কি স্টুডেন্ট নাই?
আবার কি 50 কেজি ওজনের স্টুডেন্ট নাই? তাহলে তুমি যদি বলো যে এক্স্যাক্টলি 70 কেজি হতে হবে, তাহলে তো এই মানে তোমার যে ডিস্ট্রিবিউশনটা একটা লাইন। কিন্তু যদি তুমি নর্মাল ডিস্ট্রিবিউশন করতে পারো, তাহলে একই ক্লাসে 50 কেজি ওজনের স্টুডেন্ট আছে, 60 কেজি আছে, 70 কেজি আছে, 80 কেজি আছে। হয়তো এভারেজ তোমার 70 কেজির স্টুডেন্টটা বেশি, কিন্তু আপার লিমিটে তো 84 কেজি আছে, লোয়ার লিমিটে তোমার কি 50 কেজি আছে। তাহলে 70 প্লাস হচ্ছে কি, আপার লিমিটে কত হচ্ছে 14, আর লোয়ার লিমিটে কত হচ্ছে 70 থেকে 20 বাদ দিলে কত হয় 50 হয় না? তাহলে 70 মাইনাস 20 মানে 50। তাহলে আপার লিমিটের টলারেন্স হচ্ছে কত 14 কেজি, লোয়ার লিমিটের টলারেন্স হচ্ছে কত 20 কেজি। এই যে তোমার আসলে কি সুযোগ দেওয়া, এটাকে বলে আসলে কি টলারেন্স মেশিনিং। এই বুঝতেছো? জি স্যার। আচ্ছা, এখন আমরা এর আগে এই স্লাইডটা যদি খেয়াল করো, যে চুজ দি অ্যাপ্রোপ্রিয়েট আনসার, কালেক্ট ডাটা, কনস্ট্রাক্ট ইউর সার্চ এন্ড অ্যানালাইজ ডাটা। তাহলে তুমি ডাটা কিভাবে কালেক্ট করবে, আমরা এখন আসি একটুখানি এই বিষয়টা দেখি আর কি। এটা হচ্ছে, দেখো তুমি ধরো 1 ঘন্টা পরে তুমি আসলে কয়টা ডাটা, মানে কয়টা স্যাম্পল র্যান্ডমলি উঠাবে। তোমার 1 ঘন্টা পরে প্রোডাকশন হয়েছে 1000, তুমি কি একটা স্যাম্পল উঠে কি বাকি 999 কে প্রেডিক্ট করতে পারবা? তুমি যদি কোনো কাস্টমারে বলো যে নেইল আছে, ঠিক ওই নেইলটাই নিলা, তাহলে কি তোমার টোটাল 1 লাখ নেইলের আসলে সিনারিও কি প্রকাশ পাবে এই 100 স্যাম্পল? হবে না স্যার। করতে পারবে। তোমার কি করতে হবে, র্যান্ডম, তুমি না দেখে খপ করে আসছে 100 স্যাম্পল উঠাই নিলে তোমার কি হবে, টোটাল একটা ভলিউম সম্বন্ধে 1 লাখ ভলিউম বা 1000 ভলিউম সম্বন্ধে তোমার একটা ধারণা আসবে। তো এই জন্য বলা আছে কি, ফর ট্র্যাডিশনাল ইন্সপেকশন, এটা আসলে ট্র্যাডিশনাল ইন্সপেকশন, to take the number of products in a random is called sample. এই কে হাতের বাড়ি অদিত্য, তাহলে দেখো আমরা একটুখানি ইয়ে করি। সে ধরো একটা ছবি দেখতেছো না, এই ছবিটা, এই দেখতেছো? জি স্যার। স্যার দেখা যাচ্ছে। হ্যাঁ, তুমি ধরো টোটাল 1 ঘন্টা পরে 1 লক্ষ প্রোডাকশন হয়েছে। এই 1 লক্ষকে আমরা বলতেছি কি ইউনিভার্স। হ্যাঁ, এখন এর ভিতরে আমি 1 2 3 4 এই ইউনিভার্সকে, বা ধরো 4 ঘন্টা পরে যদি ইউনিভার্স থেকে প্রথমে আমি একটা কি করলাম, র্যান্ডমলি একটা উঠাই, র্যান্ডমলি একবার 100 স্যাম্পল, মানে 100 নেইল উঠাই নিলাম। এই যে 100টা একবারে নিলাম, এইটাকে বলে আসলে কি স্যাম্পল, বুঝতেছো? তা আমি যদি 4 বার নিই, 1 2 3 4,
তাহলে আমার নাম্বার অফ স্যাম্পল নিলাম কয়টা বলো? 7। এই কথাটা বুঝতেছো? বুঝতেছো? জি স্যার। জি স্যার। এখন দেখো, এই যে তুমি যে একটা করে স্যাম্পল নিলা, হাউ মেনি অবজেক্টস ইন এ স্যাম্পল ইজ কল্ড স্যাম্পল সাইজ। তাহলে ইউনিভার্সে থেকে তুমি স্যাম্পল নিলা 1 2 3 4 বার, নেওয়ার পরে এখন এই প্রত্যেকটা স্যাম্পলের ভিতরে তুমি অবজেক্ট নিছো কয়টা বা প্রোডাক্ট চুজ করছো কয়টা? কোনোবার 100 বার 100টা করছো, কোনো হয়তো বা তুমি 90টা করছো। তাহলে কয়টা তুমি একটা স্যাম্পলের ভিতরে অবজেক্ট নিলা, এইটাকে বলে কি? স্যাম্পল সাইজ। এই বুঝছো কথা? তার মানে এটা বোঝালাম কি, যে ইউনিভার্স থেকে র্যান্ডমলি কয়বার আমি প্রোডাক্ট উঠালাম, এটাকে বলে স্যাম্পল, মানে নাম্বার অফ স্যাম্পল। এখন যদি আমি 20 ঘন্টা, যদি 1 ঘন্টা পর পর যদি আমি ডাটা নিতে চাই, তাহলে আমার স্যাম্পল হবে কয়টা 20 ঘন্টা প্রোডাকশন? একজন বলো তো। 20টা। হ্যাঁ, কে কইছে এটা? হ্যাঁ, আচ্ছা, তাহলে এখন এই 20টা যে আমি স্যাম্পল নিলাম, প্রত্যেকবারে আমি স্যাম্পল যে নিছি, অবজেক্ট বা প্রোডাক্ট নিছি একটা স্যাম্পলে 5টা করে। তাহলে আমার স্যাম্পল সাইজ কয়টা বলো? 5। মানে আমি কয়বার স্যাম্পল নিলাম, এইটাকে বলে নাম্বার অফ স্যাম্পল, ইংলিশ তো বুঝো। আর স্যাম্পলের ভিতরে আমি কয়টা অবজেক্ট বা প্রোডাক্ট নিলাম, এটাকে বলে স্যাম্পল সাইজ। বুঝা গেছে? জি স্যার। তার মানে আমি আমার ইউনিভার্স যদি 10,000 হয়, আমার স্যাম্পল যদি 4টা হয়, তাহলে নাম্বার অফ স্যাম্পল 4। আর প্রত্যেকবারে আমি স্যাম্পলের ভিতরে প্রোডাক্ট বা অবজেক্ট নিছি 4টা করে, তাহলে আমার স্যাম্পল সাইজ কটা হয়েছে? 4। বুঝছো তো? স্যাম্পল সাইজ 4। তাও না স্যার, কেন আমরা আসলে স্যাম্পলিং করি? তোমার এই ধরনের একটা ছোট কোশ্চেন প্রত্যেকবারই আমি করি, এখন অনলাইনে করা যাবে কিনা জানি না, একটু পরে স্যাম্পল সাইজ, মানে এই ধরনের একটা কোশ্চেন আছে যে হোয়াট ইজ স্যাম্পলিং, হোয়াই স্যাম্পলিং ইজ ডান। এই কোশ্চেনটা 5 মার্কের একটা কোশ্চেন, খুব সহজ একটা কোশ্চেন। হোয়াট ইজ স্যাম্পলিং ফর ট্র্যাডিশনাল ইন্সপেকশন টু টেক দি নাম্বার অফ প্রোডাক্টস অর অবজেক্টস ইন এ র্যান্ডম ইজ কল্ড কি? স্যাম্পলিং। এটা র্যান্ডম কথাটা থাকতে হবে তোমার ডেফিনেশনে, র্যান্ডম ছাড়া স্যাম্পলিং হবে। তুমি যদি দেখো, তুমি যখন ফল কিনতে গেছো, খেয়াল করো, তুমি যখন ফল কিনতে গেছো, তুমি কিন্তু প্রত্যেকটা ফল চেষ্টা করো দেখো, দেখার পরে তারপরে তুমি ফল বিক্রেতার কাছে দাও। এটা আসলে র্যান্ডম বলে। তুমি কিন্তু প্রত্যেকবার প্রত্যেকটা চুজ করো। র্যান্ডম হচ্ছে তুমি একবারে খপ করে উঠে, তুমি দেখবা না যে তোমার নিচে, হাতের নিচে বা তোমার স্যাম্পল কালেকশন ইউনিটের সাথে তোমার মানে তুমি দৃষ্টিশক্তি বা কোনো মেজারিং ইনস্ট্রুমেন্ট দিয়ে দেখবা না কি ধরনের প্রোডাক্ট। তুমি আন্দাজ, বাংলা কথা হচ্ছে আন্দাজে তুমি প্রোডাক্ট বা অবজেক্ট। তাহলে কোশ্চেনটা আসে কিভাবে? হোয়াট ইজ স্যাম্পলিং, হোয়াই স্যাম্পলিং ইজ ডান। দেখো, তোমার যদি, আমি একটা ক্লাসে মনে বলছিলাম, খেয়াল আছে যে 1 ঘন্টায় যদি 10,000 নেইল প্রডিউস হয়, আর তোমার যদি কোয়ালিটি কন্ট্রোল ইঞ্জিনিয়ার হিসাবে বলা হয় যে আগামী 1 ঘন্টা পরে আবার 10,000 প্রডিউস হবে, আপনি এই 1 ঘন্টার ভিতরে 10,000 নেইলকে মেজার করেন যে কোনটা 1 ইঞ্চি, কোনটা 1 ইঞ্চির নিচে, কোনটা 1 ইঞ্চির উপরে। তাহলে তুমি প্রথম দিন হয়তো চাকরির লোভে 8 ঘন্টা চাকরি করবা, 80,000 প্রোডাকশন তুমি মেজার করবে। দ্বিতীয় দিন কিন্তু তুমি আর চাকরিতে যাবা না, যদি এক্সেপ্ট তোমার চাকরির এক্সেসিভ নিড না। তুমি কি বুঝতেছো কি বললাম? জি স্যার, বুঝতেছি স্যার। কারণ 100% ইন্সপেকশন ইজ নট পসিবল ইন লার্জ প্রোডাকশন সেক্টর। এখন 10 লাখ যদি নেইল প্রডিউস হয়, আর একজন ইঞ্জিনিয়ার, কোয়ালিটি কন্ট্রোল ইন্সপেক্টর ইঞ্জিনিয়ার যদি বলে যে আপনার এই 10 লাখ 1 by 1 স্কেল ধরে মেজার করে বলতে হবে, তুমি কি এটা করবা? এটা কোনোদিন সম্ভব। তাহলে সেক্ষেত্রে এই র্যান্ডম, দেখো 4টা বা 5টা নিয়েই কিন্তু তুমি একটা ডিসিশন নিতে পারো। তোমার আর 10,000 বা 5,000 মানে স্যাম্পলকে 1 by 1 কি করতে হচ্ছে, মানে ইন্সপেকশন করতে হচ্ছে। তাহলে তোমার কি হবে?
তোমার আর মানে আর খারাপ লাগবে না। 100 এবং সময় লাগবে না, লেবার কস্ট কম হবে, প্রোডাকশন কস্ট। আরেকটা যেমন দেখো, ফর ডিস্ট্রাকটিভ টেস্টিং। ফর ডিস্ট্রাকটিভ টেস্টিং মানে কি? এই যে কারের কথা যেটা বললাম, 1 ঘন্টায় যদি কোনো একটা প্রোডাকশন সেক্টরে 60টা যদি কার প্রডিউস হয়, তুমি যদি 60টার ভিতর থেকে 10টা কার নিয়ে আসলে, যে স্যাম্পল সাইজ র্যান্ডমে 10টা কার চুজ করলাম, যে আসেন এই কার আমাদের ক্র্যাশ টেস্ট করে দেখতে। ক্র্যাশ টেস্ট কি? জোরে গাড়ি চালায় একটা বড় মেটাল ওয়ালের সাথে ধাক্কা লাগে। তাহলে তুমি চিন্তা করো, একটা গাড়ির দাম যদি 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 ধরো প্রিমিয়াম গাড়ি হয় 35 লক্ষ টাকা যদি হয়, তাহলে 10টা গাড়ি 3.5 কোটি টাকা। তো তুমি ধরো প্রতি 1 ঘন্টা পর পর 3.5 কোটি টাকা কোম্পানির টেস্টিং করা খরচ করে। এখন 8 ঘন্টা পরে তোমার মিনিমাম 3-24 আর 8-এর অর্ধেক 27 কোটি টাকা প্রথম দিনেই তুমি ক্র্যাশ টেস্ট করে শেষ করে দিবে। তাহলে কি তোমার এই প্রোডাকশন সেক্টর পরের দিন আর রান থাকবে বলো? তাহলে ডিস্ট্রাকটিভ যখন টেস্টিং হবে, সেক্ষেত্রে তোমার স্যাম্পল সাইজ খেয়াল করতে হবে। হয়তো হ্যাঁ 1 লাখ কার প্রডিউস হলো, 1 লাখ কার থেকে 1টা কার নিয়ে যায় ভাঙলাম, সমস্যা নেই, কারণ কোম্পানি অলরেডি হাজার হাজার কোটি টাকা ইনকাম করে ফেলছে। তোমার এখানে ওই 30 লাখ টাকা খরচ করলে কোনো সমস্যা নেই, বুঝতে তো কথা? সেক্ষেত্রে স্যাম্পল সাইজটা তোমার কি ইম্পর্টেন্ট। আবার ফর টাইম সেভিং, অবভিয়াসলি টাইম সেভিং। তোমার যদি বলে যে না, ওই আমি বারবারই বলতেছি, 1 বাই 1 যদি 1 লক্ষ নেইলকে যদি তোমার চুজ করতে বলে, তাহলে তোমার দেখা যাবে যে প্রথম দিনে প্রোডাকশনের 100% ইন্সপেকশন যদি করতে যায়, তাহলে এটা করতে 15 দিন। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছো কি বললাম? হ্যাঁ, তো এই জন্য তাহলে আমি যদি কোশ্চেনটা করি এইভাবে, হোয়াট ইজ স্যাম্পলিং, ওয়াই স্যাম্পলিং ইজ ডান, তাহলে একেবারে এর বাইরে বাড়তি লিখবা না। আমি যেটা বুঝালাম এটাও লিখবা। লিখবা কি? ফর ট্র্যাডিশনাল ইন্সপেকশন 100% ইন্সপেকশন ইজ নট পসিবল, দ্যাটস ওয়াই টু টেক দি নাম্বার অফ প্রোডাক্টস ইন এ র্যান্ডম ইজ কল্ড স্যাম্পলিং। কেন 100% ইন্সপেকশন ইজ নট পসিবল ইন লার্জ প্রোডাকশন সেক্টর ফর ডিস্ট্রাকটিভ টেস্টিং ফর টাইম। এই কথার বাইরে যদি তুমি আর বাড়তি লিখো, তুমি কিন্তু শেষ, তোমার আমি আর মার্কই দিব, কারণ এর বাইরে উত্তর নেই। বাড়তি লিখবে, বাড়তি লেখা যে বলবে বা যে লিখবে সে আইদার জানে না, অথবা ও আসলে ভুল ভাল বলবে। কথা বুঝছো? অল্প করে লিখবো স্যার। হ্যাঁ, মানে অল্প করে লেখা মানে এমন না যে কে বললো এই অল্প করে অল্প মানে এই অল্প না, যেটা মেইন জিনিস। হ্যাঁ এক্স্যাক্টলি। আমি তোমার নাম জিজ্ঞাসা করছি, তুমি তোমার নাম বলো। আমি তোমার বাবার নাম চাইনি, তুমি কোন এলাকায় থাকো, তুমি কোন দেশের অধিবাসী, নো ইউ ডোন্ট নিড। জি স্যার, সবসময় না, তোমার দরকার যেটা সেটা লিখবে। আমিও খুশি থাকলাম, তুমিও খুশি থাকলাম, নম্বর ভালো, বুঝলে? জি স্যার। এই এটাও কি রেকর্ড হয়ে গেছে? জি স্যার। তুমি তো তাহলে এটা ইউটিউবে দিবে, দিয়ে আমার পরে বলবো চ্যানেল খুলে না না এইসব করবা না। না ইউটিউবে কেন দেব স্যার? আমাদের পরীক্ষার কাজ হয়ে গেলেই স্যার তো শেষ। হ্যাঁ শেষ, আরে টেনশন নেই, এইটা পরে বলবো। হ্যাঁ, পরের লাইন দেখো, এইটা দেখো, আজকে বেশি পড়া। জি স্যার, আজকে থাক। হ্যাঁ, তাহলে তোমরা ওই না এইটা শিখাই দিই। এই তুমি আগে 2 মিনিট থামো, দেখো আর একটুখানি স্লাইডের একটা মজার বিষয় আছে, এইটা তোমার জানা। হ্যাঁ দেখো, এই একটা খেয়াল করো, এই ছবিটা খেয়াল করো। এই দেখো, তুমি যখন কন্ট্রোল চার্টটা ড্র করছো, আপার কন্ট্রোল লিমিট, লোয়ার কন্ট্রোল লিমিট, হ্যাঁ, আপার কন্ট্রোল লিমিট এইটা হচ্ছে প্রসেস এভারেজ। হ্যাঁ দেখো, প্রসেস এভারেজ। এখন যদি তুমি দেখো যে আমার এই স্যাম্পলটা টোটালি কি কন্ট্রোলের ভিতরে আছে, হ্যাঁ,
তুমি খেয়াল করে দেখবা যে আমার স্যাম্পলটা ম্যাক্সিমামই এভারেজের আশেপাশে বেশি। এইটাকে যদি তুমি নর্মাল ডিস্ট্রিবিউশন কার্ভে ড্র করো তাহলে দেখবা যে ঠিক এই যে দেখো এভারেজের আশেপাশে এইদিকে মানে কি এই ডাটা, আর এইদিকে মানে কি এই ডাটা, মানে তোমার এক্সট্রিম পয়েন্টে ডাটাটা কম আর এভারেজ পয়েন্টে ডাটাটা বেশি। এভারেজ পয়েন্টে যদি এভারেজ লাইনের সাইডে যদি ডাটাটা বেশি হয় তাহলে তোমার বুঝতে হবে যে তোমার সিস্টেমটা কি আছে, কন্ট্রোলের ভিতরে। এখন যদি আপার কন্ট্রোল লিমিট ছাড়াও যদি এই জায়গাতে একটা যদি তোমার ডাটা থাকতো বা লোয়ার কন্ট্রোল লিমিটের সাইডেও যদি এখানে একটা ডাটা থাকতো, মানে এই জায়গাতে বা এই জায়গাতে ডাটা থাকতো, তাহলে সিস্টেমটা কি হতো, আউট অফ কন্ট্রোল। এই যে তুমি খেয়াল করে দেখো এভারেজ থেকে আপার কন্ট্রোল লিমিট, এভারেজ থেকে লোয়ার কন্ট্রোল লিমিট, এই যে কন্ট্রোল লিমিটটা যতটুকু ভেরি করছে এটাকে বলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বা 3 সিগমা। এই যে আগের বার 3 সিগমা, 2 সিগমা, 1 সিগমা দেখালাম না? এই 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 শুনতেছো? তাহলে এই এভারেজ, প্রসেস এভারেজ থেকে আপার কন্ট্রোল লিমিট পর্যন্ত যে মানে ডাটা ডিস্টেন্স, এভারেজ থেকে লোয়ার কন্ট্রোল লিমিট পর্যন্ত যে ডাটা ডিস্টেন্স বা ভেরিয়েশন, এইটাকে বলে কি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। এটাই স্ট্যান্ডার্ড। এর বাইরে যদি যায় তাহলে এটা স্ট্যান্ডার্ড না। এই বুঝতে পারছো কথা? আর এই কার্ভটাকে যদি তুমি ড্র করো, দেখো এটা হচ্ছে নর্মাল ডিস্ট্রিবিউশন কার্ভ। তোমরা ইন্টারমিডিয়েটে পড়াশোনা করছো কিনা ওই সময় এটা দেখছো আর কি। এটা হচ্ছে তোমার নর্মাল ডিস্ট্রিবিউশন। হ্যাঁ দেখো এটা নর্মাল ডিস্ট্রিবিউশন। আমরা আগামী ক্লাসে এই স্লাইডটা একটু পড়াবো জাস্ট জানার জন্য। এটা নর্মাল ডিস্ট্রিবিউশন এটা কি পড়াই দিব নাকি বলো? এটা খুব সহজ না স্যার, আজকে বেশি আরো মাথা কাম করছে। আচ্ছা থাক, তাহলে তুমি বলতেছো। তাহলে সবাই থ্যাংক ইউ ক্লাসে আসার জন্য। হ্যাঁ আর এটা কি স্টপ শেয়ার, হ্যাঁ দিয়ে দিলাম। এই কেউ নাই? মানে প্রেজেন্টেশন স্লাইড কি তোমরা দেখতে পাচ্ছ? আচ্ছা আচ্ছা মানসিক, আরে বাবা মানসিক বারবার সবাই যদি আসি বলো তো তাহলে তো বিপদ হবে। ও 127 জনই আছে, খুবই ভালো লাগলো। আচ্ছা তাহলে আমার জাস্ট একটা ওপিনিয়ন, এবার পড়াশোনা করে এটা স্টপ রেকর্ডিং, রেকর্ডিং পজ। আচ্ছা আমাকে একটা কোশ্চেনের উত্তর দাও। তোমরা আজ 127 জনের থেকে 126 জন হয়ে গেল কেন? সব দুষ্টি তোমরা 127 জন তোমরা আজকে ক্লাসে আছে, কিন্তু এইসব দেশের বিভিন্ন জায়গায় আসো, কেউ হয়তো বিদেশেও থাকতে পারে, নোয়াখালীতে কেউ নেই। কিন্তু তোমরা কিন্তু সবাই আছো, কিন্তু ক্লাসে কি জন্য আসো বলো? স্যার এই জায়গায় স্যার অনেকগুলো কাহিনী আছে। যেমন স্যার আমরা ধরুন প্রতিদিন কাজ শেষে কিন্তু আমরা টিউশনি করতে যাই শহরে, আসার পর দেখা যায় যে রাতে হলে আড্ডা মারি 3টা-4টা পর্যন্ত, পরে দেখা যায় কলেজে ক্লাস করা যায় না স্যার। কিন্তু এই জায়গায় তো এখন সারাক্ষণই দেখা যায় যে বাসায় থাকি বা হচ্ছে একটা খাওয়া দাওয়া সবকিছু ঠিকঠাক আছে। কেউ কেউ তো শুয়ে শুয়ে ক্লাস করতেছে বসে। অনেকে ক্লাসে জয়েন দিয়ে ঘুমায়া যায় স্যার। অনেকে অবশ্য এইটা করতে পারে, কারণ আমি তো ভিডিও দেখতে পারি। তবে না স্যার, আমার তবে কাছে যেটা মনে হয় থাকে স্যার যে পড়াশোনা আনন্দের ভিতরে হওয়া উচিত। এখন কেউ যদি ঘুমায় আনন্দ পায়, আমার মনে হয় তার ঘুমানো নেই। আবার কেউ যদি মনে করে যে না ক্লাস করে মজা আসে, সে করবে। তবে ক্লাসে আসো, কারণ যেহেতু করোনার জন্য কোথায় যাবে। তবে স্যার অনলাইন ক্লাস শুরু হওয়ার
আজকের ক্লাসে হাইয়েস্ট অ্যাটেন্ডেন্স স্যার, মানে আসলে সত্যি কথা বলতে এত অ্যাটেন্ডেন্সের পিছনে স্যার আপনার ক্লাস, এটারও একটা মানে অনেক বড় কারণ এই, আছে স্যার। আমি কি শাবনু না হচ্ছে পূর্ণিমা এই, তুমি ক্লাসে আছো, থ্যাংক ইউ। সব ক্লাসে আছো। আচ্ছা, আমি তোমাদের দেখতে পাচ্ছি। এই তো আসছি স্যার সবাই। স্যার আজিজা হ্যাঁ, না আমি দেখতেছি আসো, কিন্তু গ্যালারি ভিউ দেন স্যার, গ্যালারি ভিউ কোন দিকে আছে? উপরের দিকে ডাউন। সবাই আছে। স্পিকার স্ক্রিনের উপরে ডান দিকে গ্যালারি ভিউ আছে। আমি যাই হোক এটা শিখবো না, তুমি টেনশন করো না, আমি এইটা ও এই speaker। আমি তো আমারই দেখতে পাচ্ছি, এটা তো আর এক এদেরকে দেখেন স্যার। কোন দিকে বলো দেন। এই দেখি ফেসবুকে একজন আসো তো, এটা তো রেকর্ড। ফেসবুকে আমার একজন কল, আদিত্য স্যারকে কল দাও তো, আজ কল দে। কে কল? ফেসবুক মেসেজ, হ্যাঁ আমার তো। আচ্ছা আমি দেখি কারো থেকে শিখা নিব না এটা আজকে। আমি মানে থাক আজকে, তোমরা সবাই দেখি একটু ভিডিও অন করো তো, দেখি তোমাদের শেয়ার আছে। আর তোমার ছবি দেয় না কে এরা? অ্যাটলিস্ট ছবি দিলেও তো মেলা দিন পরে একটু দেখা। ঠিক আছে, সব ক্লাসে আসবা, সব স্যারের ক্লাসে আসবা, কারণ পৃথিবী আস্তে আস্তে খুব কঠিন হয়ে যাচ্ছে দিন দিন। কারণ এই করোনা বলো বা চাকরির বাজার বলো, সবকিছু মিলায়। আর যেহেতু করোনার সময় খুব সবাই সাবধানে থাকবা, আর বাইরে ঘোরাঘুরি করবা কম। প্রেম টেম যারা করো তারা মোবাইলে প্রেম টেম করো, একদম বাইরে ঘোরাঘুরি করো না। কারণ এই সময় তোমার আসলে মানে কে যে কোন সময় করোনায় ইয়ে হয়। দেখুন আমারও দেখো না, খুব সাবধানে থাকবা। আর ক্লাসে পড়ে আমারও ভালো লাগলো, অনেকদিন আসলে পড়ানো নাই। ওই তোমরা ভালো করে পড়াশোনা করবো, হ্যাঁ। জি স্যার। আর এই স্লাইডটা আমি পিডিএফ কপি তোমাদের 2017 এর তা আমি তোমাদের এইটা ইমেইল যেটা আছে না, গ্রুপ ইমেইল। স্যার মানে যদি একটা গুগল ক্লাসরুমের অ্যাকাউন্ট খুলতেন স্যার, তাহলে সুবিধা হতো, মানে সবগুলো একসাথে গুছানো ভাবে থাকতো স্যার গুগল ক্লাসরুমে। ওই ক্লাসরুমে আমি অ্যাকাউন্ট খুলছি তো, এখন কি ওখানে দিয়ে দিলে হবে? স্যার আমাদেরকে অ্যাড করে স্যার ওখানে দিয়ে দিলে হবে স্যার, মানে আমাদের সবার ইমেল গুলো তো স্যার সিরিয়াল ওয়াইজ আছে স্যার, তো সবার ইমেল গুলো একটা গ্রুপ করে অ্যাড করে দিলে পরে স্যার ওখানে অ্যাড করে দিলে হবে স্যার। না ওই যে 2017 এর একটা যে গ্রুপ ইমেল অ্যাড্রেস আছে, ওটা দিলে হবে না? হ্যাঁ হ্যাঁ জি স্যার, ওটা দিলে আলামিন, ওটা দিলে হবে না? হবে স্যার, ওটা দিলেই হয়ে যাবে স্যার। তাহলে 127 জনের ইমেল অ্যাড্রেস আমি লিখবো, বলো। ওখানেই স্যার ক্লাসরুমে স্যার একবারে দেওয়া যাবে স্যার। আচ্ছা আমি শিখি এটা, আজকে আমি এইটা পিডিএফ পাঠাই দিই, হ্যাঁ। তাহলে আজকে কষ্ট করে ওই গ্রুপ ইমেল থেকে কষ্ট করে ডাউনলোড করুন, হ্যাঁ। স্যার রেকর্ডিংটা দিয়ে দিয়েন। রেকর্ডিং স্যার মানে স্যার যদি আপনারা ক্লাসরুম অ্যাকাউন্ট খোলেন স্যার, সেক্ষেত্রে স্যার রেকর্ডিং সহ বাকি সবকিছু স্যার খুব ইজিলি আপলোড দিতে পারবেন আচ্ছা, স্যার। তাহলে আজকে আমি প্রথম থাকবে দিন স্যার। ক্লাস নিয়ে বা করে বুঝলাম আমার কি কি ল্যাগ আছে, এইগুলি আমি ইনশাআল্লাহ স্যার। শিখা পরের ক্লাসে আশা করি তোমার মানে তোমার মনের মতো আর কি ক্লাস করতে পারবো, হ্যাঁ। আজকে আর মনে হয় ক্লাস না নিয়ে আমার মাথা ধরে গেছে।
আসসালামু আলাইকুম। কেমনে? মাসুদ স্যার লিঙ্কটা দিয়ে দিস